প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা প্রতি রাতেই আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। আপনারা যারা গণমাধ্যম খেয়াল করে থাকেন নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেড়েছে এমন একটি প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আজকে প্রকাশ করেছে সন্ধ্যার কিছুটা আগে, এবং সেখানে প্রতিবেদনের মূল বিষয়টি হচ্ছে যে এই সমস্ত হামলায়, অর্থাৎ যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সাম্প্রতিক সময় বা গেল বছর অর্থাৎ 2016 সালেও যে হামলাগুলি হয়েছে, এর পেছনে বেশিরভাগই জেএমবি, আল কায়দা, আনসার আল ইসলাম এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো পালাক্রমে একে অপর এই কাজগুলো করছে, পরিষ্কারভাবে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে বলা হয়েছে। এবং শেষ প্যারায় আর কি বলা হচ্ছে যে কিছু ঘটনায় রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকলেও শুধুমাত্র সংখ্যালঘুদের ভূমি দখলের বিষয়টি নানাভাবে এড়িয়ে যাচ্ছে, তদন্ত হচ্ছে না এবং এগুলো নিয়ে নানা ধরনের আইনি জটিলতার সৃষ্টি হচ্ছে। আমরা যখন এই কথা বলছি ঠিক তখনই মাগুরার কালীপাড়া গ্রামে লক্ষ্মীনারায়ণজিউর মন্দির এবং সীতা মন্দিরের 2 একর জমি নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি, শুনেছি এবং সেগুলি নিয়ে হয়তো আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো। কিন্তু যখন এই কথা বলছি তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রংপুরে সেই টিটু রায়, যিনি ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দিয়েছিলেন এরকম অভিযোগ তার বিরুদ্ধে, যদিও সকল গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের ব্যাপারটি নিশ্চিত যে এই স্ট্যাটাসটি টিটু রায় দেননি, তিনি অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং তার পক্ষে সেটি সম্ভবই নয়। উল্টো একজন মাওলানা এই স্ট্যাটাসটি দিয়ে ফাঁসিয়েছিলেন টিটু রায়কে, এবং যার প্রেক্ষিতে তাদের বসত ভিটাতে আগুন সহ নানা ধরনের সহিংস ঘটনা আমরা দেখেছি। সেই টিটু রায় আজকে 5 দিনের রিমান্ড খেটে, অর্থাৎ কোনো কিছু করেননি তিনি, তারপরেও তার 5 দিনের রিমান্ড ছিল, সেটি শেষ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। যেমনটা বলছিলাম যে ভূমি বিরোধ এবং সেটি নিয়ে নানান ধরনের সহিংস ঘটনা এবং আইনি জটিলতার মধ্যে কিন্তু নানাভাবে পড়ে যাচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারগুলো। আমরা আজকে এই সব প্রেক্ষিতে আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনেক বড় ঐতিহ্য রয়েছে, কিন্তু সেই দেশে আমরা যখন এই ধরনের জটিল পরিস্থিতি দেখি তখন কিন্তু এ ধরনের কথাবার্তা বলতেই হয়। এবং আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি সম্প্রীতির বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে। আমরা আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব মোস্তফা জব্বারকে আজকের আয়োজনে পেয়েছি এবং আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে আমরা পেয়েছি, এবং আরো একজন অতিথি আমাদের সঙ্গে আছেন, তাকেও আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পাবো। এবং আপনাদেরকে আগেই জানিয়ে রাখতে চাই আমরা জনাব মোহাম্মদ মুনিবুর রহমান, তিনি পুলিশ সুপার মাগুরা জেলা, তার সাথেও আমরা সংযুক্ত হব। আমরা শুরুতে একটুখানি বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যত বিপদ দেখছি, যত বিপত্তি কিংবা সংখ্যালঘুদের উপর যত আমরাই দেখি, প্রত্যেকটির পিছনে কোনো না কোনোভাবে রাজনৈতিক একটা ইন্ধন থাকে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে এসছে। এবং তার পরের যে ঘটনাটি সেটি হলো স্থানীয় সংখ্যালঘুদের জমি জমা দখলটি হচ্ছে প্রাধান্য বিষয়। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এ বিষয়টি নিয়ে আমরা গতকালকেও একটা প্রেস কনফারেন্স করছি, আপনাদের প্রতিনিধি ছিল। আজকে যে বিষয়টি, এই বিষয়টি আমাদের কাছে খুবই দুঃখজনক এবং জাতির কাছে এটা স্পর্শকাতর। আপনাকে একটু পিছনে নিতে চাই আমি। আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নির্দেশে। এখানে স্পষ্ট যে 4টি স্তম্ভ বঙ্গবন্ধু দিয়েছিলেন, তার ভিতরে একটি হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, এটা আমাদেরকে ব্যথিত করে। আমরা এর জন্য নিজেদের কাছে নিজেরা জবাবদিহি করতে পারি না। সর্বোপরি আজকে
আহ, যে রিপোর্টের কথা আপনি বললেন, এটা আহ, আমাদের জাতির কলঙ্ক যে আমরা এখন অসাম্প্রদায়িক বাংলাদেশের কে সাম্প্রদায়িক দিকে ঠেলে দিচ্ছি। যে টিটু রায়ের কথা আপনি একটু আগে বললেন, আমরা গতকাল এটা নিয়ে আলোচনা করেছি এবং রসরাজের ব্যাপারটা আলোচনা করেছি। রসরাজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন, তার আইনজীবীও আমাদের মাঝে উপস্থিত ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এর মূল মূল যে ঘটনা, এটা উদ্ঘাটিত হচ্ছে না। এটা উদ্ঘাটিত হচ্ছে না বিধায় আজকে এটা বেড়ে চলছে। এক মৌলানা সাহেব স্ট্যাটাস দিলেন, আর দোষ হলো টিটু রায়ের। এটা যেমন সত্য, এবং আমি গতকালই বলেছি এবং স্পষ্টভাবে আজও বলছি যে ইসলাম এমন একটি ধর্ম যে সেখানে কোনো জাতিগত বিভেদ নাই, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো বিধর্মীকে আঘাত করেন নাই। তার দান শহীদ হয়েছে, তারপরেও তিনি ক্ষমা সুন্দর দিচ্ছেন। আমরা একটু শুনবো শামসুল হুদা যে আসলে আইনি বিষয়গুলো, যেমনটা আমরা বলছিলাম যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন নথি প্লাস আজকে যে পুরো প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টি বলছে যে প্রথমত কারা এগুলো করছে সেগুলোর নাম ধাম কিন্তু দিয়েছে, এবং বলা হচ্ছে যে এই হামলার বেশিরভাগগুলোতে এই স্থানীয়ভাবে জেএমবি এবং আল কায়দা, আল ইসলাম এবং ধর্মভিত্তিক দল অর্থাৎ জামাতে ইসলামকে সুস্পষ্ট ইঙ্গিত করে এই বিষয়গুলি বলা হয়েছে। এবং প্রথমটি হচ্ছে রাজনৈতিক কারণে এই বিষয়গুলি ঘটছে, এবং পরবর্তীর দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে সংখ্যালঘুদের ভূমি দখল। আমরা ঠিক এই মুহূর্তে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আমার হাতে আছে যে জমি জমা নিয়ে অর্থাৎ দেবত্ব সম্পত্তি দখল নিয়ে মাগুরায় এরকম একটি সংঘর্ষের খবর, এবং যেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 10 একর জমি নিয়ে, লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির এবং শীতলা মন্দির নিয়ে। আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই, আমাদের সহকর্মীরা মানে সেখানে আছেন জনাব মোহাম্মদ মনিবুর রহমান, তিনি পুলিশ সুপার। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। মনিবুর, আমরা জানি যে পুলিশের একটা স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল, ভূমিকা ছিল, যে কারণেই এই সংঘর্ষ দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, গ্রেপ্তার আছে, এবং এই ঘটনার বড় রকমের ডেভেলপমেন্ট কিন্তু আছে। তো এই যে তারপরেও এই যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, বা জমি জমা বা কারা করছে, এটা কিন্তু মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা করার নিয়মগুলো কি কি আসলে, যে কেউ ফেসবুকে একটি স্ট্যাটাস দিবেন, তার প্রেক্ষিতে একটি রাজনৈতিক দল মাইকিং করে লোকজন জড়ো করবে, সবাইকে দেখাবে, তারপরে যে কোনো একদিন শুক্রবার দেখে নামাজের পর হামলা করতে যাবে, এরকম একটি একেবারে সিনেমার মতো চিত্রনাট্য মনে হচ্ছে। তো সবকিছু মিলে আপনাদের এটি কিন্তু একটি সাফল্যের ঘটনা, সেটি কিভাবে সম্ভব হলো মনিবুর? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যখন গতকাল দুপুরে ঘটনাটির কথা জেনেছিলাম, আমাকে বলা হয়েছিল যে এরকম একটি দেবত্ব সম্পত্তি নিয়ে একটু সমস্যা হয়েছে, এখানে কিছু লোকজন এখানে কিছু সমস্যা করছে। তো সাথে সাথে আমার যে ইনচার্জ যে ছিল আমি তাকে পাঠিয়েছিলাম। আমরা মিটিং এ ছিলাম ইনফ্যাক্ট, তো মিটিং থেকে আমি বলেছি আপনি তাড়াতাড়ি চলে যান, এবং সাথে সাথে আমি ওসিকেও পাঠিয়েছিলাম। তো পাঠাবার পরে যেটা দেখলাম যে আসলে এটা একটা প্রিজুডিস বিষয় ছিল, যেটার অলরেডি রায় 2008 সালে হয়ে গিয়েছিল। তো 8 সালে হয়ে যাওয়ার পরও সেখানে কিছু জমি জমা নিয়ে সমস্যা ছিল। তো ধান কাটাকে নিয়ে বেসিক্যালি ঘটনার সূত্রপাত হয়েছিল। তো ধান কাটতে যেয়ে আসলে যাদের ধান তারা কাটতে পারেনি, যাদের এটা প্রাপ্য ছিল না তারাই কেটেছিল। তো তারপর আবার তারা ধান কাটার পরে ওই সংখ্যালঘু যে স্থাপনা যেগুলো ছিল সেখানে তারা গিয়েছিল, তারা একটা অতর্কিত হামলা করার চেষ্টা করেছিল। হয়তো আবার বড় কোনো ঘটনা ঘটতে পারতো, কিন্তু বিশেষ করে ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা খুব দ্রুত সেখানে হ্রাস করাতে এবং ঘটনার তাৎপর্য বুঝতে পারাতে, এবং যেহেতু বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, আমরা সবসময় খুব
সতর্ক থাকতাম যেন কোনো অবস্থাতে কোনো ফেসবুকের কোনো ইস্যু যেন মাগুরায় কোনো নতুন ইস্যু তৈরি করতে না পারে, ফেসবুক যেন মাগুরায় নতুন করে কোনো সমস্যা করতে না পারে, বা অন্যান্য ঘটনা যেগুলো ঘটেছে বিভিন্ন জায়গায় সেগুলো যেন এখানে আবার নতুন করে না ঘটে। যে কারণে তারা দেন ঘটনার যে মূল হোতা তাকে আমরা ঘটনাস্থল থেকে অ্যাটাক করতে পেরেছিলাম, এবং তাকে অ্যাটাক করার কারণে তার সাথে যারা ছিল তারা কিন্তু তখন অনেকটা ম্রিয়মান হয়ে গিয়েছিল। এবং তারপর আমরা আমরা সংখ্যালঘু যারা ছিল তাদের সাথে বসেছি, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা প্রতিনিধি ছিলেন, যারা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ছিলেন, স্থানীয় প্রতিনিধি ছিলেন, সবার সাথে কথা বলেছি। কথা বলার পরে তারা আমাদের ভূমিকাটা তারা বুঝতে পেরেছিল, এবং তারা তখন আমাদের উপর যে কনফিডেন্সটা, সেই কনফিডেন্সটা তারা রাখতে পেরেছিল, এবং যেই কারণে এই একটা বড় ঘটনা যেটা ঘটতে পারতো সেটা না ঘটে খুব সহসা খুব প্রাথমিক পর্যায়ে আমরা সেটা মোকাবেলা করতে পেরেছি, এবং অ্যারেস্ট করাতে এবং তার সহযোগীরা সম্পূর্ণ ওখান থেকে পলাতক হয়ে যাওয়াতে ঘটনাটা বড় কোনো মোড় নিতে পারেনি। এরপরও আবার যেন নতুন করে ঘটনা না ঘটে, দেবত্ব সম্পত্তি এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে হিন্দু মুসলমান পাশাপাশি অবস্থান করে, কাজে সেখানে যেমন যেন সাম্প্রদায়িক কোনো যেন সম্প্রীতি বিনষ্ট না হয়। এটা অ্যাকচুয়ালি একেবারেই সাম্প্রদায়িক কোনো ঘটনা না, এটা জমি জমা সংক্রান্ত ঘটনা, আমি যেটা আগেও বলেছি। তো সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেই জন্য ওখানে ঘটনার পরপর থেকে অদ্যাবধি এবং আরো কিছুদিন পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে, এবং 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 শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা পর্যন্ত আমরা এই ডিপ্লয়মেন্টে রাখবো, এবং মানুষজনকে এবং সাধারণ মানুষজনকে সেন্সিটাইজ করার চেষ্টা করছি যে এটা আসলে ঘটনাটি কি ঘটেছিল এবং এই ঘটনাটার রহস্যটা কি, এবং আমরা মেইন কালপ্রিটকে অ্যারেস্ট করতে পেরেছি। আশা করি যে ইনশাআল্লাহ সামনে আর কোনো বড় ধরনের কোনো মনিবুর, আরেকটি ছোট্ট বিষয়ে আপনি বলছিলেন যে আসলে ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটা কঠোর নজরদারি আপনাদের ছিল এই ঘটনার প্রেক্ষিতে, এবং তারপরও আমরা লক্ষ্য করেছি, আমরা খেয়াল করেছি অন্তত 8টি ফেসবুক আমরা পেয়েছি যে এই ঘটনাকে একটা সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে প্রবাহিত করার চেষ্টা এবং লোক জড়ো করার একটা চেষ্টা, এবং সেই রাজনৈতিক দল যারা ইতিপূর্বে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে যাদের নাম এসছে তারাই কিন্তু এই কাজগুলো করছে। এক তো হচ্ছে যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, যেটি আপনারা করছেন, আর যারা লুকিয়ে থেকে আড়াল থেকে এই ধরনের ফেসবুকের স্ট্যাটাস দিয়ে পরিস্থিতি উত্ত করার চেষ্টা করে, তাদের ব্যাপারে কোনো ভূমিকা বা পদক্ষেপ নেয়ার কোনো ব্যাপার আছে কিনা? আমরা সেই ব্যাপারটা খতিয়ে দেখেছি এবং এখন পর্যন্ত খতিয়ে দেখছি। তো ফেসবুকের যে ব্যাপারটা আপনি বলেছেন, তো আমি এখানে যারা যাদেরকে ধরা হয়েছে বা যারা পরিকল্পনা করে যারা মূল হোতা, তাদের বিষয়টা আমরা পর্যালোচনা করছি। এখন পর্যন্ত তাদের ওখান থেকে কোনো এরকম কোনো সমস্যা আসেনি, কিন্তু বাইরে থেকে যারা ফেসবুকে যারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে বা করছে তাদের ব্যাপারে পর্যালোচনা করছে, এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ পেলে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করবো, এবং আমরা আশা করি আমরা এক্ষেত্রে সফল হব। অসংখ্য ধন্যবাদ মনিবুর আপনাকে, এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে পুলিশ সুপার মাগুরার জনাব মোহাম্মদ মনিবুর রহমান। তিনি বলছিলেন যে একটা তড়িৎ সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে হয়তো এড়ানো গেছে। আমরা এই বিষয়ে নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই মোস্তফা জব্বারের সঙ্গে। মোস্তফা জব্বার, আমরা প্রযুক্তির কল্যাণের কথা বলতে চাই, রাষ্ট্রভিত্তিক ধর্মভিত্তিক সংকটের কথা বলতে চাই। আমরা বলতে চাই যে এই পরিস্থিতি কিন্তু 2011-12তেও কিন্তু আমরা কম দেখেছি, কিন্তু আমরা 14, 15, 16 থেকে কিন্তু এইগুলোর ব্যাপক ভিত্তিক যে একেবারে প্ল্যান্ড ওয়েতে যেটাকে বলে সেই ধরনের সহিংসতা দেখছি। আপনার কাছ থেকে পরামর্শ কি আসতে পারে মোস্তফা জব্বার? ধন্যবাদ। আমার কাছে যেটি মনে হয়েছে যে মাগুরার এসপি সাহেবকে একটি ধন্যবাদ দেওয়া উচিত। তিনি যে ব্যবস্থাটি গ্রহণ করেছেন সেই ব্যবস্থাটি অনুকরণযোগ্য, এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় যে এসপি সাহেবদের স্তর থেকে যদি এই ধরনের সতর্কতা গ্রহণ করা হয় তাহলে বাংলাদেশে যে ঘটনাগুলো ফেসবুককে কেন্দ্র করে বা তার আশেপাশে ঘটনাগুলো নিয়ে ঘটানো হয় সেগুলো নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হতে পারে। আমি একটি জায়গায় কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই, এসপি সাহেব যে কথাটি বলেছেন যে তদন্ত করে প্রমাণাদি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে, আমি শুধুমাত্র পুলিশের সক্ষমতার জায়গাটাতেই দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সিআইডিতে একটি সাইবার ইউনিট আছে, যে ইউনিটটির ফরেন্সিক ল্যাব আছে, এবং এই ফরেন্সিক ল্যাবে প্রকৃতপক্ষে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে কোন আইপি অ্যাড্রেস থেকে কি অপরাধ করছে, ফেসবুকে কি স্ট্যাটাস দিচ্ছে, এর সমস্ত কিছু বের করে ফেলা সম্ভব।
ফলে তদন্ত প্রমাণ জোগাড় করার জন্য কিন্তু আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে না যে এটাকে খুঁজে বের করে দেখো এখানে কি আছে। আমি যেই জায়গাটার মধ্যে খুব গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে ফরেনসিক ল্যাব আছে তারপরেও পরপর যে ঘটনাগুলো ঘটেছে, খুব কাছের ঘটনা হচ্ছে নাসিরনগর এবং রংপুরের ঘটনা, তার আগে রামো, সাথিয়া, এই যে জায়গাগুলোতে ঘটেছে, আমাদের এই পুলিশ বাহিনীর হাতে এই ফরেনসিক ল্যাব থাকার পরেও তাদেরকে শনাক্ত যে কেন করা যায়নি এটি কিন্তু আমার মাথায় ঢুকে না। আমি কোনো মতেই এটি মানতে রাজি না প্রযুক্তির লোক হিসেবে যে এদেরকে আমাদের শনাক্ত করা সম্ভব হয়নি, আর যদি শনাক্ত করা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রথমত যেই জায়গাটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে যেসব এলাকা, মোস্তফা জব্বার, একটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে পরিষ্কারভাবে শুনতে চাই যে এক তো হচ্ছে শনাক্ত করা যায়নি, যেমনটা বললেন আমাদের বিশেষ করে মনিবুর রহমান, পুলিশ সুপার মাগুরার, এবং আপনি টিটু রায়ের বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং তিনি এই কাজটি করেননি সেটি প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরও তাকে রিমান্ড খাটতে হয়েছে। রিমান্ডের শেষে আজকে তিনি কারাগারে তাকে ফেরত নেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে এক দেশ, আইন সবার জন্য সমান চলার কথা থাকলেও আইন সংখ্যালঘুদের জন্য মনে হচ্ছে উল্টো চলে, এরকম কথা বলতে পারি কিনা? প্রণব, এটি দুঃখজনক না অত্যন্ত বেদনাদায়ক, এই কারণে যে প্রকৃতপক্ষে ফেসবুক অথবা কোনো ডিজিটাল মাধ্যমে যদি এই ধরনের কোনো অপরাধ করা হয়ে থাকে, এই মামলাগুলো কিন্তু হয়ে থাকে আইসিটি অ্যাক্টের 57 ধারা অনুসারে, এবং এই 57 ধারা অনুসারে আমি সর্বশেষ দুদিন আগে আইন মন্ত্রণালয়ের একটি সভাতে উপস্থিত থেকে পুলিশের একজন আইন কর্মকর্তার কাছ থেকে জেনেছি যে এখন ইচ্ছে করলেই যে কেউ 57 ধারাতে মামলা দায়ের করতে পারে না, পুলিশের পরামর্শ গ্রহণ করার পরে পুলিশকে সেই মামলা গ্রহণ করতে হয়। এবং সেরকম একটি অবস্থা বিরাজ করার প্রেক্ষিতে টিটু রায় মামলার আসামি হয়েছে কিনা সেটাই আমার মাথার মধ্যে ঢুকতে পারে না। একটি নিরক্ষর লোক, রসরাজের অবস্থাও কিন্তু একই রকম ছিল, একটি জেলে, এবং এই জায়গাগুলোতে কিন্তু খুব স্বচ্ছন্দে আমাদের পুলিশের সক্ষমতা আছে খুঁজে বের করার কোনটি ফেক আইডি, কোনটি রিয়েল আইডি। আমরা একটু শামসুদ্দৌলা স্যারের কাছ থেকে একটু শুনতে চাই যে স্যার আসলে যে প্রশ্নটি মোস্তফা জব্বারকে করেছিলাম যে আইন আসলে সংখ্যালঘুদের জন্য খুব দ্রুত চলে কিনা বা উল্টো চলে কিনা, স্যার কি বলবেন? আমি জনাব মোস্তফা জব্বার সাহেবকে ধন্যবাদ জানাই, এবং সঙ্গে সঙ্গে মাগুরার এসপি সাহেবকেও ধন্যবাদ জানাই, এবং আপনাকেও ধন্যবাদ জানাই এ ধরনের একটি অনুষ্ঠান করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য। এটা আমাদের কাছে বেদনাদায়ক। আইন সকলের জন্য সমান, কিন্তু আমরা এই আইনের প্রয়োগটা যেন কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমার বিচারিক জীবনে আমি অনেক জাজমেন্টে পুলিশের বিরুদ্ধে, যদিও আমি পুলিশ পরিবারের সন্তান, আমি পুলিশের বিরুদ্ধে স্টিকচার দিতে বাধ্য হয়েছি। আজকে পুলিশ যদি অ্যাক্টিভ থাকতো তাহলে রংপুরে ঠাকুর বাড়ির এই ঘটনা ঘটতো না। কারণ তার আগে আমরা সাঁওতাল পল্লীতে যে ঘটনা, সেখানে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আর এক বন্ধু বিচারপতি, তার নেতৃত্বে আমরা ওখানে গিয়েছিলাম, এবং আমরা পয়েন্ট আউট করেছিলাম, নাম ধরে পয়েন্ট আউট করেছিলাম যে কারা কারা এর জন্য দায়ী, যাদেরকে ওই নিরক্ষর সাঁওতালরা তাদের দিকে আঙ্গুল তুলে বলেছিল যে এরাই এর জন্য দায়ী। জি স্যার, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে বিপ্লব বড়ুয়া আছে, বিপ্লবের কাছে একটু যেতে চাই। বিপ্লব, এই বিষয়গুলো আমরা যখন কথা বলি বা দেখি, এবং প্রত্যেকটি ঘটনার সঙ্গে একটা রাজনৈতিক যোগসূত্র পাই, বিশেষ করে রামুর ঘটনাটি। এবং দর্শক আপনাদের বলে রাখতে চাই, রামুতে যে পুড়ে যাওয়া মন্দির আপনারা দেখেছিলেন যে ছবিতে, এবং সেই ছবির পেছনের বাড়ি ঘরগুলো কিন্তু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বাড়িঘর,
এবং ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম আগে থেকেই, এবং যে কারণেই আমি এত ডিটেলটি জানি, এবং সেই এলাকার সন্তান হিসেবে বিপ্লবের কাছে জানতে চাইবো। বিপ্লব, রাজনীতি তো মানুষ করবেই, রাজনীতি মানুষ করে, কিন্তু যে বিষয়টি আমরা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে এসছে যে শুধুমাত্র রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য ফেসবুককে ব্যবহার করে একেবারে চিত্রনাট্য সাজিয়ে, অর্থাৎ একটি ফেসবুক স্ট্যাটাস হবে, 3 দিন ব্যাপী মাইকিং হবে, 4 দিন ব্যাপী লোক জড়ো হবে, 5 দিনের দিন শুক্রবারে নামাজ শেষে হামলা হবে, অর্থাৎ এই যে চিত্রনাট্য, এই চিত্রনাট্য মানে দিনের পর দিনই বাস্তবায়িত হবে। বিপ্লব, ধন্যবাদ প্রণব সাহা। এবং এই আজকে আমাদের সশস্ত্র বাহিনী দিবস, এবং আমাদের যে আলোচনার যে বিষয় যে অসাম্প্রদায়িকতা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার একটি, এবং এই মুক্তিযুদ্ধের আজকের এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর সম্মিলিত আক্রমণ পরিচালনা করে আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনার কথার জবাবে বলতে চাই, আজকে দেখেন যে এই যে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ৭৫-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর যে বিশ্ববৃক্ষ বাংলাদেশে সেদিন রোপণ করা হয়েছিল, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে আজকে জেএমবি, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে আজকে এই সাম্প্রদায়িক হামলা, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে আপনার এই যে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে। আপনি দেখেন, আমরা যে আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার আজ জন্মলগ্ন থেকেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাকে ধারণ করে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি একটি সাংস্কৃতিক আন্দোলন তৈরি করেছিল, এবং তার আপনার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল 1971 সালে আপনার মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী, পুরুষ, ফকির, বড়লোক নির্বিশেষে সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক হিসাবে সমান অধিকার ভোগ করে স্বাধীন বাংলাদেশে বসবাস করবে। আজকে সেই স্বাধীন বাংলাদেশের যে চেতনা ছিল, যে বাঙালির যে ঐক্য, সে ঐক্যকে বিনষ্ট করা হলো আপনার ধর্মীয় বাষ্প ছড়িয়ে। পাকিস্তানের যে আপনার আমরা যে পাকিস্তানি চেতনাকে প্রত্যাখ্যান করলাম। একটা বিষয় যে আমি আপনার কাছ থেকে একটু যদি জানতে চাই, যেমনটা আমি বলছিলাম যে রামুর ঘটনা, মানে আপনি আপনার কাছ থেকে কেউ ভালোভাবে এই ঘটনা দেখেনি, আমি সেই জায়গায় আসছি। আমার একটি প্রশ্ন যে তাহলে আওয়ামী লীগকে আমরা অসাম্প্রদায়িক দল বলি, বা মাঠ পর্যায়ের আওয়ামী লীগকে দেখি ভোটের জন্য অনেকটাই এই ধরনের ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে রাজনীতি করছে, গ্রামগঞ্জের একটি বাস্তবতা। এবং সেই জায়গাটিতে এসে আপনার কি মনে হয় না যে যখন দেশ ভাগের পরে বঙ্গবন্ধু রাজনীতি করছেন, তখন তো আরো বেশি কঠোর পরিস্থিতি ছিল, সেই সময়ে যদি বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো রকমের কোনো আপোষ রক্ষা না করে বাংলাদেশ আন্দোলন এগিয়ে নিতে পারেন, আজকের আওয়ামী লীগের ব্যর্থতাটা আসলে কোথায়? বিপ্লব, আপনি দেখেন যে সাম্প্রদায়িক যে ধরনের সহিংস ঘটনা কখন ঘটেছে, কারা ঘটিয়েছে, এবং কারা হচ্ছে বেনিফিশিয়ারি, এবং কারা লাভবান হয়েছে রাজনৈতিকভাবে। আপনি যদি সেই বিশ্লেষণে যান তাহলে দেখবেন যে ঘটনার নেপথ্যে নায়ক কারা। আমি এটা অস্বীকার করি না যে কোনো কোনো ক্ষেত্রে সরকারের যে আপনার যে প্রতিরোধ করার যে কিছু ঘাটতি ছিল, আমি কিছু কিছু জায়গায় ধরেন দলের মধ্যে ওতপেতে থাকা সাম্প্রদায়িক গোষ্ঠীর যে বংশধর, এবং ৭৫ পরবর্তী দীর্ঘ সময়ে যে সাম্প্রদায়িক বিষবৃক্ষ, যেটা আজকে শাখা প্রশাখা আপনার মেলে একটি আপনার দানবীয় একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে, তার যে আবেশ, তার যে আপনার প্রভাব প্রতিপত্তি যে সমাজে যে নেই, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু আপনি দেখবেন প্রতিটি ঘটনা যখন ঘটেছে, এটা কোনো অবস্থাতেই সরকার কিংবা আমাদের দল কেন্দ্রীয়ভাবে কিন্তু কখনো এটা গ্রহণ করেনি, এটা নিন্দা জানিয়েছে এবং তার বিচার, তার তদন্ত করার জন্য। বিপ্লব, আমি যদি আরেকটু আপনাকে সহযোগিতা করি, মানে আজকে যদি আমি আপনার পরিবর্তে সেই রংপুরের ঘটনার যিনি সংসদ সদস্য, মানে যিনি দায়িত্বে প্রাপ্ত, তাকে যদি পেতাম তাহলে হয়তো আমি একই প্রশ্ন করতাম যে রংপুরের ঘটনায় 5 তারিখে এই স্ট্যাটাস, তথাকথিত স্ট্যাটাসটি হয়, তারপর 6, 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত সেই জায়গার লোকাল জামাতে ইসলাম মাইকিং করে লোক সমাগম করে, লোক জড়ো করে, এবং তারপর 11 তারিখে এই হামলাটা হয়। সেখানে স্থানীয় সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার, আপনারা সব অনুষ্ঠানে এসে মুক্তিযুদ্ধের কথা বলেই শুরু করেন, সেই সংগঠনের নেতাকর্মীরা কি ঘুমিয়েছিল?
আমি সেই বিষয়টা আসছি যে দীর্ঘদিনের যে আপনার যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যে রাজনীতি যে বাংলাদেশে হয়েছে, আপনি সমাজে আমরা যারা বসবাস করি আমরা তো তার বাইরে না। আমি যেটা বলতে চাই, সরকার কিংবা আমাদের সংগঠন কখনো সেটা আশকারা দেয়নি। এটা চিহ্নিত করার চেষ্টা হয়েছে এবং চিহ্নিত করা হবে সে ধরনের যদি কোনো অভিযোগ যদি থেকে থাকে। এবং প্রতিরোধের যে বিষয়টা, আমি মনে করি এটা তো একটা শুধু আওয়ামী লীগের দায়িত্ব কেন হবে। আজকে যারা যুদ্ধাপরাধী বিচারে বিপ্লব, আসলে তাহলে মানে জিনিসটা হচ্ছে যে ওই আমরা বঙ্গবন্ধুকে যে ধরনের রাজনীতি করতে দেখেছি যে সবার আগে সংগঠন এবং সংগঠনকে এগিয়ে নেওয়া, প্রগতিশীলতা, আর আজকের রাজনীতিতে এসে দেখছি যে সেই নোয়াখালীর ঘটনায় একজন আওয়ামী লীগের সদস্য এসে ঢাকায় এসে প্রেস কনফারেন্স করে বলে যে বেগম জিয়ার গাড়ি বহরে গণমাধ্যমের গাড়ি আওয়ামী লীগই ভেঙেছে। আপনার কি মনে হয় না যে আপনাদের এই আওয়ামী লীগের যথেষ্ট অভাব রয়েছে শিষ্টাচার এবং সহনশীলতা এবং এই ধরনের প্রফেশনাল অ্যাটিটিউডগুলোর? আমরা আপনার জবাব শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা আপনার জবাব শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সম্প্রীতির বাংলাদেশে। বিপ্লব বড়ুয়া আপনার সঙ্গে বিরতির আগে কথা হচ্ছিল এবং যে কথা বলছিলাম যে সেই সময়ে অর্থাৎ পাকিস্তানি সেই সময়টাতে বঙ্গবন্ধু যদি এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ আন্দোলন সফল করতে পারেন, বাংলাদেশকে স্বাধীন করতে পারেন, এখন তো পরিস্থিতি অনেক ভালো, এখন কেন আওয়ামী লীগের সংগঠনের এই পরিস্থিতি থাকবে? বিপ্লব, আজকের এই সংকট হচ্ছে আমাদের যে রাজনীতি এবং রাজনীতিবিদদের হচ্ছে যে মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে বিচ্যুতির কারণে কিন্তু আজকের এই সংকটের সৃষ্টি হয়েছে। আপনি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন করেছিলেন বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়, কিন্তু আমি বলতে চাই যে যিনি আপনার ফেনীর ঘটনা নিয়ে অনেকগুলো ন্যারেটিভ কাগজে এসেছে, আজকে যিনি যে স্টেটমেন্ট করেছে সে যদি এতই সৎ হতো তাহলে সে তো এই ঘটনা ঘটার সাথেই বলতে পারতেন এবং এই ঘটনার সাথে তার কি সংশ্লিষ্টতা এবং তিনি যাদের প্রসঙ্গ উপস্থাপন করেছেন তাদের সাথে তার কি বিরোধ, কিংবা তিনি কোন উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে করেছেন এবং তিনি কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, রাজনৈতিক দলের প্রতি তার যে কমিটমেন্ট, তার যদি আনুগত্য, এটা কোন জায়গায়, এটা কিন্তু আপনার ইন কোয়েশ্চন। আমি বলতে চাই হচ্ছে আপনার বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে যে অবৈধ ক্ষমতা এবং অবৈধ অর্থকেন্দ্রিক একটি রাজনৈতিক সামাজিক শক্তির উদ্ভব ঘটেছিল। আজকে যে আপনার সাম্প্রদায়িকতা বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বলেন এবং বিভিন্ন জায়গায় যে রাজনীতি যে দুর্বৃত্তায়নের কথা বলেন, এগুলো কিন্তু শুরু হয়েছিল জিয়া রহমানের সেই রাজনৈতিক বিপ্লব। আমরা বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু আসলে যেই বাস্তবতার জায়গাটায় যদি আমরা দাঁড়াই যে এইগুলো বলার জন্য অনেক কিছুই বলা চলে, হয়তো আপনি যা বলছেন সত্যিই বলছেন, কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমরা বিচার করি যে সেই ফেনী থেকে কর্মী এসে আওয়ামী লীগের পরিচয় দিয়ে জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলো এবং সেটি যদি শীর্ষ নেতৃত্বের ইন্ধন না থাকে তাহলে সেটি করা যায় কিনা সেটি যেমন প্রশ্ন। আবার এই ঘটনার প্রেক্ষিতে যে আওয়ামী লীগের মাঠ পর্যায় থেকে শুরু করে যে 4টি ভাগে ভাগ করা, 5টি ভাগে ভাগ করা যে রাজনীতির চর্চা আমরা দেখেছি, সেই সর্বনাশী চক্র কিন্তু আমরা দেখছি। আমরা আসবো, আমরা মোস্তফা জব্বারের কাছে আসতে চাই। মোস্তফা জব্বার, যেমনটা বলছিলাম যে আসলে এই ধরনের প্রেক্ষিতে অর্থাৎ সুযোগ নিচ্ছে জামাত এবং যেখানে জামাত সাংগঠনিকভাবে শক্তি সেখানেই কিন্তু এই সাম্প্রদায়িক সহিংসতা করছে, আর আওয়ামী লীগ দেখছে এবং 4টি-5টি ভাগে ভাগ হয়ে তারা পরিস্থিতির শিকার হচ্ছে। মোস্তফা জব্বার, দেখেন, আমার আগে বড়ুয়া যে কথাটি বলছিলেন আমার কাছে মনে হয় যে আমাদের একটু পুরো পরিস্থিতিটা উপলব্ধি করে প্রেক্ষিতটা বিবেচনা করা দরকার। আপনি যে কথাটি বলছিলেন যে বঙ্গবন্ধুর রাজনীতি, আমি কিন্তু এই জায়গাটায় খুব স্পষ্ট করে বলতে চাই 70-71 তো বটেই, 75 পর্যন্ত বাংলাদেশ, বাঙালিত্ব, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, তার যে প্রেক্ষিতটা ছিল সেইটাকে কিন্তু গুড়িয়ে মেরে ফেলার জন্য আমাদের এই 21 বছর সময় গেছে। 75 থেকে 96 পর্যন্ত পিষ্ট করার জন্য যা যা করার দরকার ছিল
মরহুম জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এরশাদ মহোদয় সেই কর্মটি সম্পন্ন করেছেন এবং এটি রাষ্ট্রীয় দলিল সংবিধান পর্যন্ত নিয়ে গিয়ে একটি রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠা করার পর্যন্ত গিয়ে পৌঁছে দিয়ে গেছেন। ফলে বঙ্গবন্ধুর রাজনীতির সাথে এখনকার সময়টা রাজনীতি মেলানো যাবে না, কারণ একটা পলিউশন যেটাকে বলে রাজনীতিতে, সেই কাজটা ইতিমধ্যে 21 বছরে করে ফেলা হয়েছে। ফলে আজকের আওয়ামী লীগকে অথবা আজকের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে 21 বছরের অনাচার দূর করার জন্য, আবর্জনা দূর করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য লড়াই করতে হচ্ছে। যে এই যে লড়াইয়ের কথা বলছেন মোস্তফা জব্বার, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হাতে তালিকা আছে 366 জন যারা সাইদির রায়ের পর বা চাঁদে সাইদিকে দেখা গেছে সেই সময়টাতে সারা দেশে যে সহিংসতা ঘটলো, 366 জন যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে এবং তাদেরকে নানাভাবে বিষয়টি প্রমাণিত হয়েছে। কিন্তু অভিযোগটি হলো এই যে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগ সাজসে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং তারা সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেটের বিনিময়ে তারা ছাড়া পেয়েছে। কিসের স্বার্থে? শুধু কি অর্থ, নাকি নির্বাচনী একটা খেলা বা সহযোগিতা পাবে? জামাত সহযোগিতা করবে আওয়ামী লীগকে? এটি কে বিশ্বাস করে? কতটা হাস্যকর বক্তব্য। মোস্তফা জব্বার, আপনার কাছ থেকে উত্তর শুনবো এবং দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে আরেকজন অতিথি ডক্টর A.K.M গোলাম রাব্বানী, তিনিও এসেছেন এবং তারও বক্তব্য শুনবো। কিন্তু আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা সবাই হয়তো একবার করে সুযোগ পাবো। আমরা প্রথমে বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা, যে পরিস্থিতি আমরা দেখলাম যে আমরা সাম্প্রদায়িক সহিংসতা যা কিছুই বলি না কেন, কিন্তু যদি সংগঠন শক্তি না হয়, মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটি যদি শক্তি না হয়, কিংবা যারা এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছেন তাদের ভিতরে যদি বিভাজন দূর না হয়, তাহলে কিন্তু ক্ষুদ্র শক্তি হয়েও জামাতের মতো পরিকল্পিতভাবে তারা কিন্তু এই সহিংসতা চালাতেই পারে। আপনার সমাপনী এবং শেষ বক্তব্য জনাব শামসুল হুদা। ধন্যবাদ আপনাকে। আপনার এই বক্তব্যের সাথে আমি একমত। সাংগঠনিক শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। আপনি আজকে সাইবার ক্রাইমের যুগে এইসব ঘটনা ঘটছে। আমি আপনাকে আর একটু পিছনে নিয়ে যাই। 2001 সালে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটে, আপনার রিমোট অঞ্চলে, সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা হয়, এই অত্যাচারটা করে জামাতে এবং তার সহযোগী সংগঠন বিএনপি, এবং বিএনপির ইন্ধনেই এই রামশিলের ঘটনা ঘটে। রামশিলের ঘটনা আপনাদের অনেকেরই হয়তো এখন ভুলে গেছেন বর্তমান ঘটনার প্রেক্ষিতে, কিন্তু রামশিলে যে অমানবিক ঘটনা ঘটেছিল তার মূল হোতা ছিল। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা সবাইকে একবার করে একটু সুযোগ দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গোলাম রাব্বানী স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনি ভাবতে থাকুন কি বলবেন। মোস্তফা জব্বার, এই মুহূর্তে আপনার একেবারে যদি কোনো কিছু যোগ করার থাকে। মোস্তফা জব্বার। না, আমি যে বিষয়টার মধ্যে গুরুত্ব দিতে চাই, সংগঠনের বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আওয়ামী লীগের রাজনীতির বর্তমান যে অবস্থা আছে, সেই অবস্থাতে আওয়ামী লীগের ভেতরে সাম্প্রদায়িক শক্তির অনুপ্রবেশ এটি পরিকল্পিতভাবে ব্যাপকভাবে হচ্ছে, এবং এইটার ক্ষেত্রে যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা যেই লক্ষ্য নিয়ে রাজনীতি করছি, যে উদ্দেশ্যটি সাধন করতে চাই, একটি বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র হিসেবে অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতাকে বহাল রাখতে চাই, তাতে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। এবং এই ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একদম তৃণমূল পর্যায়ে, একেবারে গ্রাম থেকে একেবারে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত। আমার কাছে মনে হয় যে এই সংগঠনটার মূল ভিত্তির মধ্যে যাওয়া উচিত। নেত্রী কিন্তু এই কথাটা বলেছেন যে আওয়ামী লীগের নেতা বানানোর আগে তার একটু বংশ পরিচয় দেখে নিয়েন। এই জায়গাটার দিকে বোধহয় আমাদের একটু নজর দেওয়ার সময় এখন খুব দৃঢ়ভাবে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। বিপ্লব, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার অতীতে আমরা দেখেছি সাম্প্রদায়িক সন্ত্রাস বলেন, অন্য সন্ত্রাস বলেন, সেখানে রাষ্ট্র যেভাবে স্পন্সর করেছে সেই সন্ত্রাসকে। 2001 সালে আপনার 300 হিন্দু নারীকে ধর্ষিত হয়েছিল। সাবিত্রী দাস অন্তঃসত্ত্বা ছিলেন বরিশালের গৌরনদীতে। রীতা রানী 8 বছরের আপনার শিশু ছিল হচ্ছে ভোলায়।
পূর্ণিমাশীল হচ্ছে সিরাজগঞ্জের 16 বছর স্কুল ছাত্রী। আপনার বাংলাদেশ আওয়ামী লীগের সময় এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি, এবং যদি ঘটেও থাকে সেখানে আপনার কোনো ধরনের স্টেট অ্যাক্টর হিসাবে ভূমিকা রাখেনি, যেভাবে বিএনপি জামাত স্টেট অ্যাক্টর হিসাবে ভূমিকা রেখেছে। আমি প্রতিরোধের জায়গায় বলবো সেখানে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আজকে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার সুরক্ষার যে নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধের প্রবাহমান যে আপনার যে চেতনার যে আন্দোলন, সে আন্দোলনে সমৃদ্ধ হয়ে প্রগতিশীলতা যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িকতা যারা বিশ্বাস করে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মাঠ পর্যায়ে জামাতকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। গোলাম রব্বানী স্যার, আপনি যেমনটা সর্বশেষ পর্যায়ে ক খ গ করে সুন্দর করে সমাপনী টানেন, এরকম এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, সমাপনী বক্তব্য আপনার। ধন্যবাদ প্রণব আপনাকে। দেখুন, এই ঘটনাগুলো আমরা কখনোই সমাজে দেখতে চাই না, রাষ্ট্রে আমরা দেখতে চাই না, কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে নাগরিক। কিন্তু ধর্মকে যখন রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করা হয়, এই কাজটি রাজনৈতিক দলগুলোই করে থাকে। আর ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করাটাই সহজ, কারণ প্রত্যেকটি ধর্ম বিশ্বাসী নাগরিকেরই তার ধর্মের প্রতি একটা বোধ থাকে। যেহেতু রাজনৈতিক আদর্শের দ্বারা তারা জনগণকে আকৃষ্ট করতে না পেরে ধর্মটাকে এখানে কাজে লাগিয়ে এক ধরনের উন্মাদনা সৃষ্টির একটা প্রয়াস চলছে। ইতিমধ্যে আলোচনা হয়েছে বঙ্গবন্ধু দর্শন, আমরা জানি তার বঙ্গবন্ধু যে চিন্তা করতেন 72-এর সংবিধানে সেটি এসছে যে ধর্মনিরপেক্ষতা অন্যতম স্তম্ভ হিসাবেই আমাদের সংবিধানে যেটি ছিল। প্রশ্নটি হলো রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে, কেননা রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা আমরা এসে যাচ্ছে। যে দলেরই সে সহকর্মী হোক না কেন, একদিকে যেমন ধর্মকে ব্যবহার করে আইনকে হাতে নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে যে ধর্মের উস্কানি দিয়ে সাধারণ নিরীহ মানুষকে এটিতে জড়িয়ে দিয়ে রাজনৈতিক দলগুলো পিছন থেকে ফায়দা নিতে চায়। আরেকটি ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে যে আমরা আগামী নির্বাচনের পথে যাচ্ছি, এদেশের রাজনৈতিক দলগুলো কোনো জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েই এই সমস্ত অপরাজনীতির সৃষ্টি করে। আমাদের জনগণকে বোঝাতে হবে যে ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে কথা বলে আমি শেষ করে দিচ্ছি যে এই যে সংখ্যালঘু, এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সম্প্রীতি নিয়ে নাগরিকতার অধিকার নিয়ে আমরা থাকতে চাই। কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী হিসাবে একে অপরের সাথে সংঘর্ষ করে আমরা সম্প্রীতি সৃষ্টি করতে পারবো না। আমরা বাঙালি, একই পরিচয়ে বাংলাদেশের নাগরিকতা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করতে চাই। এবং আপনারা জানেন যে রাত 2:15 এবং সকাল 7:15 অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই, শুভরাত্রি জানাতে চাই। কিন্তু আমাদের আরেকটি সেটে আপনারা নিশ্চয়ই জানেন যে পলিটিক্স প্লাস অনুষ্ঠানের সেটে প্রিয় সহকর্মী মাহমুদুল হক আছেন, আমরা একটু যেতে চাই। মাহমুদ, আজকে কি আয়োজন আপনার, কারা কারা আপনার সঙ্গে থাকছে পলিটিক্স প্লাসের আয়োজনে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণব সাহু। আসলে আমরা সমকালীন রাজনীতি নিয়ে, বিশেষ করে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির কি অবস্থা তা নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে 81 জাতীয় সংসদ নির্বাচন এবং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু সামনে। এই নিয়েই আমাদের সঙ্গে আজকে থাকবেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং থাকবেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজির হোসেন। প্রিয় দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন।